আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের আর্থিক বিবরণী বিশ্লেষণের অর্থাৎ অনুপাত বিশ্লেষণের আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, তাহলে চলো আমরা এই অঙ্কটি কীভাবে সমাধান করা যায়। প্রথমে একটু উদ্দীপক আমরা দেখি বোর্ডে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, উদ্দীপকটা আমি সাজিয়েছি এভাবে: জনতা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2019। দায়সমূহ এবং সম্পত্তিসমূহ। সম্পত্তি পাশে যে সমস্ত সম্পদ রয়েছে দেখো: স্থায়ী সম্পদ, তারপরে মজুদ পণ্য চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ, প্রাপ্য নোট চলতি সম্পদ, প্রাথমিক খরচ অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। এবার দায়ের পাশে আসো, দেখো: শেয়ার মূলধন, মালিকানা সত্ত্ব, সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্ব, 10% ঋণ, দীর্ঘমেয়াদী দায়, পর্দেয় হিসাব চলতি দায়, বকেয়া খরচ চলতি দায়, পর্দেয় নোট চলতি দায়। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের সাহায্যে আমাদের যে সমস্ত করণীয় কাজ করতে বলা হয়েছে তা হলো: বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, চলতি মূলধন, বিনিয়োজিত মূলধন ও চলতি অনুপাত নির্ণয় করো। এবং গড়ের জন্য বলা হলো যে মোট লাভ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। এখন এই কয়ের জন্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আরও কিছু তথ্য প্রয়োজন, যা তোমাদের অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে। দেখো: কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে থাকে। 2019 সালের বিক্রয়ের পরিমাণ ছিল 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের মধ্য থেকে আমাদের প্রথম যেটা করতে বললো সেটা হলো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করা হয়। সূত্র হলো নিট বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমরা এই ক থেকে শুরু করি সমাধান। আমরা ক এর জন্য আসো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। প্রথম আমরা সূত্রটাই বসাই। দেখো: বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কী লেখা যায়? বিক্রিত পণ্যের ব্যয়, এই সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস মোট লাভ। নিট বিক্রয় এখান থেকে বাদ দেবা কি? মোট লাভ। এটা তোমাদের সূত্র। তাহলে এই নিট বিক্রয় বের করার জন্য আমাদের কি প্রয়োজন? যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বারটা থাকলে বাদ দেব। যেহেতু নেই, তাহলে আমাদের যে বিক্রয়ের পরিমাণটা দেওয়া আছে, খেয়াল করো, 50,000 টাকা, এই বিক্রয়ের পরিমাণ এখানে বসাবো। অর্থাৎ তোমার এই নিট বিক্রয়ের টাকা অর্থাৎ বিক্রয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। যেহেতু নিট বিক্রয় বের করার জন্য বিক্রয় ফেরত প্রয়োজন থাকে, কারবারি বারটা প্রয়োজন থাকে, এগুলো নেই, বা বিক্রয় বারটা থাকে নেই। যেহেতু নেই, তাহলে বিক্রয়ের পরিমাণটাই হবে নিট বিক্রয়। তাহলে আমরা নিট বিক্রয় বসালাম। প্রয়োজন কি আমাদের? মোট লাভ। দেখো মোট লাভ কীভাবে বের করতে বলেছে। দেখো যে কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয় করে থাকে। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন গণনা কার্যের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। সেহেতু বিক্রিত পণ্যের বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস মোট লাভ। মোট লাভ বের করার জন্য আমরা এখানে কাজ করব গণনার মধ্যে মোট লাভ। দেখো এখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, কিন্তু দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ। আমরা জানি বিক্রয় হয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে 100 অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 100, এর সাথে 25% যোগ করে বিক্রয় মূল্য 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে এই 50,000 টাকা হচ্ছে আমাদের টোটাল বিক্রয় মূল্য। এর সাথে 25% অর্থাৎ 25 লেখো, আর 100 টাকার সাথে আরও 25 টাকা যোগ করো, তাহলে হবে 125 টাকা। অর্থাৎ এখানে
বিক্রয় মূল্যকে 125 দ্বারা ভাগ করবে আর 25 দ্বারা গুণ করবে। তাহলে আমাদের কত আসে দেখো, 25, 5 25 100 আর 5 10 50,000 টাকা। তাহলে আমাদের লাভ হলো 10,000 টাকা। তাহলে এখন নিট বিক্রয় থেকে অর্থাৎ 50,000 টাকা থেকে যদি 10,000 টাকা বাদ দাও, থাকে বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের অ্যান্সার হলো বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা। এ পর্যায়ে আমাদের খ, যে চলতি মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ক্ষয়ের জন্য কাজ করি। এখন চলতি মূলধন কিভাবে নির্ণয় করা যায়? আমরা জানি যে চলতি মূলধন হচ্ছে চলতি সম্পত্তি থেকে আমরা চলতি দায় বাদ দেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষয়ের জন্য কাজ করি। খেয়াল করো, ক্ষয়ের প্রথম কাজটা বলছে চলতি মূলধন নির্ণয় করো। আর আমরা লিখি চলতি মূলধন। দেখো, চলতি মূলধনটা হবে এভাবে। আমরা জানি যে চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দেব। চলতি সম্পদ থেকে আমরা কি বাদ দেব? চলতি দায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা প্রথম লিখলাম চলতি সম্পদ মানে চলতি দায়। এখন আমাদের কি প্রয়োজন? চলতি সম্পত্তি প্রয়োজন। দেখো, এই সম্পত্তির মধ্যে কোনগুলো চলতি সম্পত্তি আমাদের কিন্তু জানা আছে। তো দেখো, মজুদ পণ্য চলতি সম্পত্তি, প্রাপ্য হিসাব চলতি সম্পত্তি, নগদ তহবিল চলতি সম্পত্তি এবং প্রাপ্য নোট চলতি সম্পত্তি। আমরা এখানে গণনার মধ্যে লিখতে পারি চলতি সম্পত্তি কোনগুলো, লিখে নাও। চলতি সম্পদ কি কি আছে? মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্য এটা আমরা নিচে নিচেও যোগ করতে পারি এবং সোজা সোজাও যোগ করতে, না সোজা সোজা যোগ করে নিলাম। মজুদ পণ্যের সাথে যোগ করব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এর সাথে যোগ করব নগদ তহবিল। দেখো, নগদ তহবিল এর সাথে যোগ করব কি আছে পরবর্তীতে প্রাপ্য নোট। তাহলে লিখলাম প্রাপ্য নোট। এখন এই সম্পত্তির টাকাগুলো বসাও। মজুদ পণ্য হলো 20,000, তারপরে প্রাপ্য হিসাব 35,000, তারপর নগদ তহবিল 20,000, প্রাপ্য নোট 15,000। এখন সকল চলতি সম্পত্তি যোগ করলে কত আসে দেখো, 20,000 20,000 40,000 আর 35 আর 15 হচ্ছে 50। তাহলে মোট হচ্ছে 90,000। 20,000 20,000 40,000 35 15 50, মোট হলো 90,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলতি সম্পত্তি আমি পেলাম 90,000 টাকা। এবারে চলতি দায় প্রয়োজন। চলতি দায় কী কী আছে দেখো, পর্দেয় হিসাব, বকেয়া খরচ, পর্দেয় নোট। তাহলে 15,000 5 20,000 20 আর 10 30,000। তাহলে চলতি দায় আমরা এখানে গণনার মধ্যে লিখতে পারি চলতি দায় কি কি আছে? পর্দেয় হিসাব, পর্দেয় হিসাব, তারপরে বকেয়া খরচ, পর্দেয় নোট। পর্দেয় হিসাবের পরিমাণ 15,000, এটা লেখো 15,000 প্লাস বকেয়া খরচ লেখো 5,000, তারপরে পর্দেয় নোট লেখো 10,000। এই চলতি দায় একসাথে আমরা যোগ করলে আমরা কত পাই? 15,000 5 20,000 আর 10 30,000। তাহলে এখন আমরা এই 30,000 টাকা এই চলতি দায় এখানে বসাও। তাহলে কত হয় দেখো, 90,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে হবে 60,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের চলতি মূলধন হলো 60,000 টাকা। এরপরে আমাদের কি চেয়েছে? বিনিয়োজিত মূলধন। তাহলে বিনিয়োজিত মূলধন বের করতে হবে। আমরা বিনিয়োজিত মূলধন বের করার জন্য যে সূত্রটি আমরা লিখব খেয়াল করো, এটা ক্ষয়ের জন্য আমরা রোমান সংখ্যা 2 দিতে পারি। বিনিয়োজিত মূলধন সূত্র হচ্ছে মোট সম্পদ এখান থেকে বাদ যাবে চলতি দায়, বাদ যাবে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। আমরা একটা লিখি অলিক সম্পদ।
প্রিয় শিক্ষার্থীরা, মোট সম্পদ হচ্ছে আমাদের এই সম্পত্তি পাশের যোগফল। তাহলে মোট সম্পত্তি হলো 2 লক্ষ টাকা। এখানে 2 লক্ষ টাকা বসাও মাইনাস চলতিতে আমরা একটু আগে বের করেছি, চলতিদের পরিমাণ ছিল 30,000 টাকা। আমরা লিখতে পারি 30,000 টাকা। অলিক সম্পত্তি বলতে আমাদের এই প্রাথমিক খরচ যেটা আছে এটাকে বলবো আমরা অলিক সম্পত্তি। তাহলে প্রাথমিক খরচ কত আছে? 10,000 টাকা। তাহলে প্রাথমিক খরচ 10,000 টাকা। এখন এই 2 লক্ষ টাকা থেকে 30 আর 10 40,000 টাকা বাদ দিলে হবে 1,60,000 টাকা। অর্থাৎ আমাদের বিনিয়োজিত মূলধনের পরিমাণ হলো 1,60,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের বের করতে হবে চলতি অনুপাত নির্ণয় করো। তাহলে চলতি অনুপাত নির্ণয় করার জন্য যে সূত্রটি সেটা প্রয়োজন। আমরা লিখি চলতি অনুপাত। চলতি অনুপাত লেখো। চলতি অনুপাতের সূত্র আমরা জানি, চলতি সম্পত্তি হবে উপরে, চলতি সম্পদ। এই চলতি সম্পত্তি আমরা কীভাবে চলতি দ্বারা ভাগ করব। প্রিয় শিক্ষার্থী, সূত্রটা হয়ে গেল যে চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। আমরা কিন্তু একটু আগেও চলতি সম্পত্তি বের করেছি। বলতো চলতি সম্পত্তি কত টাকা বের করেছিলাম? 90,000 টাকা। তাহলে এখানে চলতি সম্পত্তি তোমরা 90,000 টাকা বসাও। আর চলতি দায় বের করেছি কত টাকা ছিল? 30,000 টাকা। তাহলে আমরা এখন যেহেতু ক্যালকুলেটর নাই, কীভাবে করবে দেখো, এখানেও 4টি শূন্য আছে, 1 2 3 4, 1 2 3 4। এখন 9 3, তাহলে 3 থাকে না, 3 3 9। এখানে ইস্টু কত দিব মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। আমাদের আদার সমান ছিল 2:1। আমরা জানি যে এই আদার সমান, এখানে আদার সমান ছিল কত? 2:1। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, লেখার প্রয়োজন নাই। তো আমাদের এই প্রতিষ্ঠানের এই 2-এর পরিবর্তে কত আসছে? 3 আর 1 কিন্তু স্থির। আমরা কিন্তু এর আগে এটা শিখেছি যে চলতি অনুপাতের আদার সমান 2-এর পরিবর্তন হবে, কিন্তু 1 স্থির থাকবে। তাহলে 2-এর জায়গায় আমাদের প্রতিষ্ঠানের কত আসছে? 3। তা আমরা বলতে পারি এই চলতি অনুপাতের আদার সমান যেহেতু 3 আসছে এই অঙ্কের মধ্যে, তা আমরা বলতে পারি যে চলতি অনুপাতে আদার সমান কত? 2:1। এখানে কোম্পানির নির্ণীত মান হচ্ছে কত? 3:1। তাহলে যদি আমাদের এখানে মন্তব্য চায় তাহলে আমরা এখানে কি লিখব? এভাবে লিখব মন্তব্যটি যে চলতি অনুপাতের আদার সমান 2:1। এখানে কোম্পানির নির্ণীত মান 3:1। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল। যদি 2 কিংবা 2-এর বেশি হয় তাহলে কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল, 2-এর নিচে হলে তাহলে আর্থিক অবস্থা সচ্ছল নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের করণীয় হচ্ছে যে গয়ের জন্য মোট লাভ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত। তাহলে কার্যকরী, প্রথমে আমরা মোট লাভ অনুপাত লিখি। মোট লাভ অনুপাত, এটা গয়ের জন্য মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের সূত্র হলো মোট লাভ উপরে বসবে, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয়, এখানে গুণ হচ্ছে 100। এটা আমাদের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, মোট লাভ আমরা কিন্তু বের করেছিলাম এই কয়ের মধ্যে। তোমাদের মনে আছে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় কিন্তু মোট লাভ বের করেছিলাম। আমরা একটু আগে যেহেতু করছি কিন্তু মুছে ফেলার কারণে আবার একটু আমি করে নিই যে মোট লাভ হচ্ছে কত? বিক্রয়ের সাথে 50,000 ইন্টু 25 ভাগ 125। তাহলে আমরা 5 25 100, 5 10 কে 50। প্রিয় শিক্ষার্থীরা, মোট লাভ আমরা এখানে লিখব কত? 10,000। তাই 10,000 টাকা মোট লাভ লিখেছি। এবার নিট বিক্রয় হচ্ছে এই যে আমাদের বিক্রয়ের পরিমাণ 50,000 টাকা, এটা লিখো। এর সাথে আমরা গুণ করব 100। এবার লক্ষ্য করো, ক্যালকুলেটর ছাড়ে এবার শূন্য কমো, 1 2 3 4, 1 2 3 4। তাহলে 5 20 100।
তোমরা অবশ্যই ক্যালকুলেটর সাজিয়ে করবে, তাহলে এখানে 20% হবে, 20%। মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। প্রিয় শিক্ষার্থীরা, মোট লাভ অনুপাতে আদর্শ মান কত? 20% থেকে 30%। আমাদের এখানেও এই কোম্পানির নির্ণীত মানও কিন্তু 20%। তাহলে আমরা বলতে পারি যে মোট লাভ অনুপাত অনুযায়ী এই কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের চেয়েছে যে কার্যকরী মূলধন অনুপাত। আমরা এই কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা নাম জানি যে চলতি মূলধন অনুপাত। তাহলে আমরা কার্যকরী মূলধন অনুপাত বের করার জন্য যে সূত্রটা লিখব, খেয়াল করো, কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। উপরে লিখবা কার্যকরী মূলধন ভাগ করবা চলতি দায় দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কার্যকরী মূলধন ক্ষয়ের মধ্যে বের করেছিলাম। তো কত হয়েছিল আমাদের? কার্যকরী মূলধনের অপর নাম হচ্ছে চলতি মূলধন। কত? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা লেখো চলতি মূলধন বা কার্যকরী মূলধন। চলতি দায় আমাদের আগে বের করা আছে 30,000 টাকা। তাহলে চলতি দায় কত আছে? 30,000 টাকা। এই 30,000 টাকা এখানে বসাও, চলতি দায় 30,000 টাকা। দেখো, আমরা এই সূত্রগুলোকে বলেছিলাম যে লিঙ্ক সূত্র, অর্থাৎ একটা সূত্রের সাথে আরেকটা সূত্র কিন্তু জড়িত। তোমরা যদি এই চলতি সম্পদ চলতি দায় নির্ণয় করার সময় একটু ভুল করতে, তাহলে সকল সূত্রেই কিন্তু আমাদের ভুল হতো। খুব সতর্কভাবে কাজ করবে, যাতে প্রথমত চলতি মূলধন বা চলতি সম্পদ, আমাদের এই চলতি মূলধন বের করার জন্য সূত্র ছিল চলতি সম্পদ মাইনাস চলতি দায়। যদি এখানে কোনোভাবে যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই সম্পদ, এই সূত্রের সাথে রিলেটেড যত সূত্র আছে সবগুলোই কিন্তু ভুল হতে থাকবে। তাই সবসময় সতর্কভাবে সূত্র কাজ করবে। তাহলে কার্যকরী মূলধন হচ্ছে কত আমাদের? 60,000 টাকা। আর চলতি দায় কত হলো? 30,000 টাকা। এখন ভাগ করো, দেখো আমরা এইভাবে কাটতে পারি, 1 2 3 4 আর 3 দুগুণে 6, তার মানে 2। আমরা জানি এই কার্যকরী মূলধন অনুপাত এর আদর্শ মান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। কত? 1:1। এখানে কোম্পানির নির্ণীত মান হচ্ছে 2:1। যদি এখানে মন্তব্য চায়, তাহলে মন্তব্যটা এভাবে লিখবে যে কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। এখানে কোম্পানির নির্ণীত মান হচ্ছে 2:1, অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমাদের জন্য চাওয়া হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। তাহলে আমরা মজুদ আবর্তন অনুপাত কীভাবে করব, খেয়াল করো। দেখো, মজুদ আবর্তন অনুপাত গয়ের জন্য মজুদ আবর্তন অনুপাত, আবর্তন অনুপাতের সূত্রটা আমরা প্রথমে লিখব। উপরে লিখব কি? বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় ভাগ করবা গড় মজুদ দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা ক্রয়ের জন্য বের করছিলাম। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার কত টাকা বিক্রিত পণ্যের ব্যয় ছিল, এখানে যেহেতু মুছে ফেলেছি, তারপরে আমরা মনে আছে, যেমন আমরা লাভ বের করছিলাম 10,000 টাকা, আর এখানে 50,000 টাকা বিক্রয়। তাহলে আমরা কাজ করতে আরেকবার আমরা এই নোটটা করে নিচ্ছি গণনা। তোমাদের অঙ্কে দ্বিতীয়বার আবার করার প্রয়োজন হবে না, যেহেতু আমি মুছে ফেলেছি, এই জন্য করতে হচ্ছে। বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় মাইনাস মোট লাভ। তো নিট বিক্রয় আমাদের আছে কত? 50,000 টাকা। আর মোট লাভ কিন্তু আমাদের বের করছিলাম 10,000 টাকা। তাহলে 10,000 টাকা বাদ দাও, থাকে আমাদের 40,000 টাকা। এটা একবার কিন্তু বের করেছিলাম। আচ্ছা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা 40,000 টাকা এখানে বসাই। গড় মজুদ কিন্তু আমরা এভাবে বের করব যে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো,
যে গড় মজুদ বলতে আমরা বুঝি যে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ সমাপনী মজুদ পণ্য থাকলে 2 দ্বারা ভাগ করব। দেখো তো এখানে কি 2টি মজুদ পণ্য আছে না একটি আছে। আমরা রেওয়ামিলের মধ্যে সম্পত্তি বসে দেখতেছি যে মজুদ পণ্য একটি, অর্থাৎ এটা সমাপনী মজুদ পণ্য। আর এই মজুদ পণ্য যে সমাপনীটা বুঝবো কীভাবে, এখানে দেখো 31শে ডিসেম্বর লেখার কারণে আমরা বুঝবো এই মজুদ পণ্যটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। প্রিয় শিক্ষার্থীদের প্রারম্ভিক মজুদ পণ্য থাকে নিচে, অন্যান্য তথ্যের মধ্যে আছে এখানে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য নেই। তাহলে একটা মজুদ পণ্য থাকার কারণে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করব না। তাহলে যে মজুদ পণ্য আছে এটাই আমরা এখানে বসাই দেবো, অর্থাৎ 20,000। তাহলে ভাগ করো 20,000 আর 40,000 ভাগ করলে হচ্ছে 2, ঠিক না? এই 0 0 কেটে দাও। আচ্ছা 2 2 4, তাহলে 2 বার লিখতে হবে এখানে। আমরা জানি এই মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান ছিল 8 বার। হ্যাঁ, এটা হচ্ছে 8 বার। কোম্পানির নির্ণীত মান কিন্তু হচ্ছে 2 বার। এখানে যদি মন্তব্য চাওয়া হয় তাহলে কিন্তু তোমরা এভাবে লিখবা যে আমরা জানি মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান হলো 8 বার, এখানে কোম্পানির নির্ণীত মান হচ্ছে 2 বার, অর্থাৎ কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল নয়। এখানে 8 বার বলতে বোঝায় একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে অর্থাৎ বিক্রয় করা পর্যন্ত যে একবার ঘূর্ণয়মান হয়, অর্থাৎ পণ্য ক্রেতার কাছে পৌঁছায়, এখান থেকে টাকা আদায় করা, এভাবে একটি পণ্য উৎপাদন থেকে বিক্রয় হওয়া পর্যন্ত এটাকে বলা হয় 1 বার। এইভাবে একটি পণ্য যদি উৎপাদন এবং বিক্রয় বছরে 8 বার হয় তাহলে কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল, আর যদি এর কম হয় তাহলে কোম্পানির আর্থিক অবস্থা সচ্ছল নয়। প্রিয় শিক্ষার্থী, আজকের এই উদ্দীপক অনুযায়ী আমরা যে সমস্ত কাজ করেছি, অর্থাৎ ক, খ এবং গ এর জন্য যে সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক করেছি, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসেও আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবে এবং ওই অঙ্কটার মাধ্যমেই এই অধ্যায়টা আমরা শেষ করব বলতে আমাদের এই প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এই অধ্যায়ের কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবারও হাজির হব এই শুভকামনায়। আজকের মধ্যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।